বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং আমার ডানে রয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার রহমতুল্লাহ, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সেজন্য আমি প্রথমেই আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনাদের সরকার 2 মাসেরও বেশ খানিকটা সময় পার করলো, তো এই সময়টাতে সরকারের যদি আপনার কাছ থেকে আত্মসমালোচনার ভঙ্গিতে বুঝতে চাই যে সাফল্য কী আর ব্যর্থতার জায়গাগুলো কী। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেলের তৃতীয় মাত্রার দর্শক শ্রোতা মণ্ডলীকে, আমার সহ আলোচক জনাব মাহবুব কামাল। একটি সরকারের মাত্র 2.5 মাস সময়, তো এখনও সফলতা এবং ব্যর্থতা নির্ণয়ের মতো সময়। এই যে অনেকে বলে মর্নিং শোজ দ্য ডেজ। হ্যাঁ, এটাও ঠিক, এটা ঠিক সেই কারণে যে প্রথম দিকেই মানুষ বুঝতে চেষ্টা করে যে সকালবেলায় কীরকম যাচ্ছে। সেক্ষেত্রে মানুষ কিন্তু বিবেচনা করছে যে সরকার এই যে দীর্ঘদিনের জঞ্জাল পেরিয়ে সরকার কতটুকুন চেষ্টা করছে। বিশেষ করে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম থেকেই যে কিছু পদক্ষেপ, যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছিল, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছিল, সেখানে আপনি দেখবেন যে নির্বাচনের মাত্র 2 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী যে বিরল ঘটনা, সেটা হচ্ছে যে বিরোধী দলের নেতার বাসায় এমনকি একটি আসন পেয়েছে, সেই নেতার বাসায় পর্যন্ত গিয়ে কুশল বিনিময় করে আসা। এই যে শুরুটা, এই শুরুটা থেকেই মানুষ কিন্তু আশার আলো দেখতে পাচ্ছিল। কিছু সংকট মাঝখানে হয়েছে, বৈশ্বিক সংকটের কারণে কিছু নাগরিক সমস্যা দেখা দিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো সংকট তো যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে সংকট থাকবে, কিন্তু সংকট মোকাবেলায় যাদের দায়িত্ব, তারা দায়িত্বটা কতটুকুন পালন করার চেষ্টা করছে, সেটা কিন্তু মানুষ খুব আগ্রহের সঙ্গে খেয়াল করে। আমার মনে হয় এই জায়গাটাতে সরকার শতভাগ সফল। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেভাবে বলে আসছিলেন আজকের দিন পর্যন্ত, যে মানুষের শুধুমাত্র আপনি পার্লামেন্টে দেখবেন, সংসদে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে শুধুমাত্রই জনপ্রিয়তার জন্য কথা বলা, এটা আমি অনেক বলতে পারি, কিন্তু যেটা বাস্তবতা এবং যেটা প্রয়োজন মানুষের, যেটা দেশের জন্য প্রয়োজন, সেই কাজটা করা প্রয়োজন। উনি কিন্তু হাতে তালিয়ে দেওয়ার জন্য বা বাহবা পাওয়ার জন্য তিনি কিন্তু অনেক কথাই বলতে পারতেন, সেটা না বলে তিনি কিন্তু বাস্তবতার মুখোমুখি করেছেন জাতিকে। এবং এই যে কিছু সংকট হয়েছে, এটা আমি অবলীলায় স্বীকার করি, যেহেতু সরকার দলের একজন সদস্য, আমি কর্মী একজন। সেই সংকট মোকাবিলা করার জন্য কিন্তু সরকারের যথেষ্ট আন্তরিকতা ছিল। এবং এই যে তেলের জন্য যে মানুষ যে কষ্ট পেয়েছে, নিঃসন্দেহে অনেক কষ্ট পেয়েছে, সেগুলো নিরসন করার জন্য সরকার কিন্তু দেখেন প্রথম ধাপই যে তেল বাড়ানোর যে সারা বিশ্বের যে তেল বাড়ানোর যে পরিস্থিতি ছিল, সেখানটা থেকেও দাঁড়িয়েও চেষ্টা করা হয়েছে যে তেলের, কারণ তেলের দামটা বাড়ার সাথে সাথে আমাদের সকল জীবনযাত্রার মান সব কিছুর সঙ্গে এগুলো আসলে মিশিয়ে যায় এবং প্রত্যেকটা জিনিসের উপর প্রভাব পড়ে। সেই জিনিসটাতে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, যদিও শেষ মুহূর্তে তেলের দাম বাড়াতে হয়েছে, এখন সংকট এখন অনেকটাই কমে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি 2.5 মাসের মধ্যে আপনার যে প্রশ্নের জবাব, সেটা আমি বলবো যে 2.5 মাসে পরিপূর্ণ সফলতা আছে সেটা আমি বলবো না, কিন্তু সফলতার জন্য যা যা করণীয় সেখানটাতে সরকার শতভাগ চেষ্টা চালিয়েছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে। এবং এই আন্তরিকতা এবং প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, তাহলে মানুষ এই কষ্টটুকুন সানন্দে গ্রহণ করে নিয়েছে এবং নেবে। আমি আসবো আবার আপনার কাছে। থ্যাংক ইউ মিস্টার মাহবুব কামাল। অ্যাজ এ জার্নালিস্ট আপনি তো নির্মোহভাবে, এবং যেখানে প্রধানমন্ত্রী আপনাকে
কথা বলবার জন্যে, লিখবার জন্যে, চিঠি দিয়ে ধন্যবাদ জানান এবং একই সঙ্গে সমালোচনাকে ইনভাইট করেন, সেখানে তো আপনি নিঃসংকোচে বলতেই পারেন। সো আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এই অভয়ের পরে, যদিও আপনার মতো সাংবাদিক বা কোনো সাংবাদিকের অভয়ের দরকার পড়ে না একটা ডেমোক্রেটিক সোসাইটিতে, কান্ট্রিতে, তারপরও আমি বুঝতে চাই যে এগুলো এক ধরনের জেচ্চার এবং এক ধরনের ইতিবাচক পরিবেশ তৈরি করে। সেই বিবেচনা থেকে এই যে 2.5 মাস যেটা মিস্টার রহমতুল্লাহ বলছেন, এই 2.5 মাসে সরকারের পারফরমেন্সটা আমি একটু বুঝতে চাই। একই সঙ্গে বহুদিন পরে একটা নির্বাচিত পার্লামেন্ট, এই পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষ হয়েছে, এই অধিবেশনটিকে ধরেও যদি আপনি আলোচনা করেন। না, প্রধানমন্ত্রী আমাকে চিঠি দিয়েছেন, ইটস এ প্রিভিলেজ ফর মি, এবং আমি মনে করি ইটস এন অনার ফর হোল জার্নালিস্ট কমিউনিটি। দেখেন, অভয় টভয় নয়, আমার ডিএনএর মধ্যে কিছু আছে, এই আই ক্যানট রাইজ অ্যাবভ মাই ডিএনএ, এটা আমি চাইলেও আমি পারবো না। দেখেন, আপনি সাফল্য ব্যর্থতা বললেন না, আমাদের সরকারের সঙ্গে জনগণের সম্পর্কের যে জেনারেল প্যাটার্ন যেটা, সেটা এরকম, সেটা হচ্ছে একেবারে রাইট ফ্রম বঙ্গবন্ধু অপোজিশনে ছিলেন তখন থেকে, সেটা হচ্ছে অপোজিশনের প্রতি মানুষের একটা ভালোবাসা তৈরি হয় সরকারের ব্যর্থতার কারণে। এটা বাই ডিফল্ট ভালোবাসা তৈরি হয়, এবং আপনি জানেন ভালোবাসা হচ্ছে অন্ধ, ইটস এ ব্লাইন্ড। তো যখন সেই বিরোধী দলকে যখন দে আর ভোটেড টু পাওয়ার, তখন সেইটা ভালোবাসা থেকে এটা ম্যারেজে রূপান্তরিত হয়, বিয়ে। এবং আপনি জানেন ম্যারেজ ইজ অ্যান আই ওপেনার, ম্যারেজ চোখ খুলে দেয়। ওই যে ভালোবাসা ছিল বিরোধী দলের, সেটা ব্লাইন্ড ছিল, বিয়ের পরে এটা একটা আই ওপেনার হিসেবে কাজ করে। তো সরকার ভোটের মাধ্যমে এক ধরনের ম্যারেজ তৈরি হয়। সেখান থেকে আমরা দেখতেছি যে এই যে চোখ আস্তে আস্তে খুলছে, দেখছি একটা পজিটিভ, খুব বড় একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ ডেভেলপড এ স্টাইল অফ হিজ ওন, এবং এটা এই একটা প্রিমিয়ারশিপ কালচার উনি তৈরি করছেন, এক ধরনের অরাও তৈরি করেছেন বলা যেতে পারে। ইটস এ নিউ স্টাইল, হ্যাঁ, এবং এটা ব্লেসড উইথ ইউরোপিয়ান কালচার। তো এটা ডেভেলপ করছে, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, জানি না কেন খুবই ভালো লাগতেছে যে হি ইজ ট্রাইং টু মানে মেক হিমসেলফ সামথিং ডিফারেন্ট, হ্যাঁ, একটা এটিকেট, ম্যানার থেকে শুরু করে বিহেভিয়ারাল প্যাটার্ন ইত্যাদি তার খুবই আধুনিক আমি মনে করতেছি। এটা একটা ব্রড বেসড আমি সাফল্য বলবো। কিন্তু অন দ্য কন্ট্রারি আমরা যা দেখতেছি সেটা হলো যে মানে আমরা আসলে উই আর ওয়াচিং নাথিং নিউ। প্রধানমন্ত্রীর যে ক্যারেক্টারিস্টিক, সেখানে আমরা কিছু নতুন জিনিস দেখছি, কিন্তু অ্যামাং দ্য মিনিস্ট্রিয়াল ক্যাবিনেট সেখানে কিন্তু আমরা কোনো নতুন কিছু দেখছি না। এবং এই যে নতুন কিছু দেখছি না, এইটা নানাভাবে ফুটে উঠছে, বিশেষ করে কয়েকজন মন্ত্রীর আচরণের মধ্যে দিয়ে এবং কর্মপদ্ধতির মধ্যে। দেখেন, আমি একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে যে নোবডি ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, নোবডি ইজ পারফেক্ট, কিন্তু ইমপারফেকশনের একটা সীমা থাকা উচিত, যে কতটুকু পর্যন্ত ইমপারফেকশন অ্যালাউড। একদম হুবহু পারফেক্ট হতে হবে এমন কোনো আমরা আশাও করি না। কিন্তু দেখা যাচ্ছে দু একজন মন্ত্রী ইমপারফেকশনের চূড়ান্ত হয়ে গেছে। যেমন আমি শিক্ষামন্ত্রীর কথা বলতেছি একজন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে 6-7 ছাত্রছাত্রীরা তাকে নিয়ে ট্রল করতেছে। আমি কিছুক্ষণ আগে একটা দেখছি, বলছে মিলন কেডা, ওই আমার এক বন্ধু মিলন যাইতেছে দেখ, এরকম। এটা বোধহয় হার্ডলি 6-7 পড়ে। তো উনি দেখেন ওনার কি করা উচিত ছিল, সেটা হলো যে আমাদের সমাজের যে অনাচার, যে কী বলে নোংরামি, যে কি বলে যে আনইউজুয়াল একটা সোসাইটিতে আমরা বাস করতেছি, এইটার মূলে কিন্তু আমাদের ডিফেক্টিভ এডুকেশন সিস্টেম, এটা আপনাকে মানতে হবে। অথচ আমাদের এই যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, সেইটার মূল জায়গাগুলিতে না গিয়ে উনি সেই আপনার সেনগুপ্ত আমলের নকল, যেটা এখন
টোটালি ইরেলেভেন্ট, হ্যাঁ, সেইটা নিয়ে উনি পড়ে আছেন এবং আমার কাছে মনে হচ্ছে উনি মনে মনে চাচ্ছেন যে নকল হোক, ধরে আমি ক্রেডিট নেব। এইটা আমার কাছে মনে হচ্ছে, কারণ নকলের উপর এত কেন উনি ব্যাংক করবেন, যেটা এখন আর হয় না ভার্চুয়ালি। তো ওনার তো উচিত ছিল, আমি এই কথাটা আমি প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যও বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমের একটা বড় ধরনের রিফর্ম দরকার। ঐকমত্য কমিশন কী সব মানে সংস্কার নিয়ে আর মানে দিনের পর দিন সময় নষ্ট করছে, টাকা নষ্ট করছে, বেসিক জায়গাগুলির কোনো সংস্কারের চিন্তা করে নেই। এডুকেশন নিয়ে তো কোনো কমিশনই হয়নি, কমিশনই হয়নি। অথচ দেখেন ইন্টারিম গভর্নমেন্টের সময় একদমই না, এটা চায় না। ইউনূস সাহেব চায় না যে এদেশের মানুষ শিক্ষিত হোক, হ্যাঁ, এদেশের মানুষ সত্যি সত্যি মানে একেবারে ভালো নাগরিক হয়ে মানে গড়ে উঠুক, চায়। তা না হলে উনি ছাত্রদের এইভাবে পলিটিক্সের মধ্যে ঢুকায় নাকি আফটারে মানে সাকসেসফুল গণ অভ্যুত্থান শেষ বা শেষ, তারা তারা ইসে যাবে মানে এডুকেশন ইনস্টিটিউশনে যাবে। যাই হোক, এই রিফর্ম আমাদের শিক্ষা ব্যবস্থার মূল সংকটটা কী, সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি করা হয় না, থিঙ্কিং মাইন্ড তৈরি করা হয় না, তাদের একটা কি বলে যে পরিস্থিতিকে ব্যাখ্যা করার যে জন্য যে ধরনের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার সেইটা হয় না। তারা মুখস্থবিদ্যা, ইটিং অ্যান্ড ভমিটিং মুখস্থ করে, বমি করে দেয় খাতায়, এবং এইভাবে GPA 5 পেয়ে নিজের বিরাট কিছু মনে করে। তো এই যে অ্যানালিটিক্যাল মাইন্ড নাই, যে কারণেই কিন্তু এই যে ছাত্রছাত্রীরা পরিস্থিতির ভুল ব্যাখ্যা করে তারা মিসলেড হয়। তো এই জায়গাগুলো তো অ্যাড্রেস করতে হবে। এই জায়গাগুলো অ্যাড্রেস না করে আপনারা নকল ধরতেছেন, এটা না খুবই মানে একটা হাস্যকর ব্যাপার। তো এখন আমরা চাই না, আমরা এটা এক্সপেক্টও করি না যে একেবারে আমাদের প্রত্যাশা অনুযায়ী সরকার পারফর্ম করতে পারে, এটা আমাদের প্রত্যাশাও না। আমাদের একটা মিনিমাম প্রত্যাশা আছে, মিনিমাম, কারণ আমাদের অনেক লিমিটেশন আছে। আমাদের একটা রিসোর্সের লিমিটেশন, তারপরে আপনার বাইরের ইন্টারভেনশনের একটা লিমিটেশন আছে, তারপরে আমাদের চরিত্রগত কিছু লিমিটেশন আছে, অ্যানথ্রোপোলজিক্যাল কিছু প্রবলেম আছে। আমরা চাই না, কিন্তু মিনিমাম ইয়েগুলো কেন অ্যাড্রেস করা হচ্ছে না? সো আপনি মিনিমাম তো ধরেন একটা এডুকেশন বললেন, আর কোনো কিছু যোগ করবেন এই পর্যায়ে? কারণ আমি টোনার কাছেও যাবো, সো দ্যাট ওনার বলতে সুবিধা হয়, নাহলে তো পুরো আলোচনাটায় আবার শুধুমাত্র এডুকেশন কেন্দ্রিক হয়ে যাবে। না, এটা তো এডুকেশন একটা গেল, অনেকগুলো জিনিসের রিফর্ম করা দরকার। দেখেন, আমি একটা কথা প্রায় বলি যে সরকারকে কিচ্ছু করতে হয় না, যদি কনস্টিটিউশনাল বডিগুলো যদি প্রপারলি ফাংশন করে, ইন্ডিপেন্ডেন্টলি যদি ফাংশন করে। যেমন আমাদের কতগুলি দেখেন এইগুলি জিনিস কিন্তু তারা ওইভাবে ভাবে নাই। এই যে আমাদের ঐকমত্য কমিশন, যেমন আমাদের কনস্টিটিউশনাল বডি কী কী আছে, অ্যান্টি করাপশন, হিউম্যান রাইট, তারপরে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, তথ্য এগুলো আছে না, এগুলি যদি প্রপারলি ফাংশন করে তাহলে কিন্তু সরকারের দায়িত্ব অনেক কমে যায়, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে। হ্যাঁ, একদমই কমে যায় হিউম্যান। সো আমি এটাই বুঝতে চাচ্ছি যে এই সরকারের কাছ থেকে আপনি তাদের কাছে কোন জায়গায় তাদের ইতিবাচক ট্রেন্ড দেখতে পাচ্ছেন, কোথায় আসলে তারা বিচ্যুত আপনি দেখতে পাচ্ছেন না? আমি যেভাবে আজকের আলোচনাটা করতে চাই তাতে সুবিধা হবে আর কি, আপনি যদি বলেন। হ্যাঁ, না, আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে সমস্যা চিহ্নিতকরণের একটা মানে আপনি যদি প্রপারলি ডায়াগনোসিস করতে না পারেন তাহলে তো আপনি ট্রিটমেন্ট হবে না, তাই না? আপনাকে তো ডায়াগনোসিস করতে হবে আসলে সমস্যাগুলি কোন জায়গায়। তা আমরা দেখতেছি যে সেই ট্রেডিশনাল চিন্তা, সেই ট্রেডিশনাল থট প্রসেস, হ্যাঁ, ওগুলি নিয়ে আমরা আসি। সোসাইটির যে কতগুলো গুণগত পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে নেগেটিভ গুণগত পরিবর্তন, সেই জিনিসগুলো তো আমাদের হিসাবে আনতে হবে, তাই না? সেগুলো তো আমরা হিসাবে আনতেছি না। না এনে আমরা কতগুলো সেট আইডিয়া আছে মাথায় যে এটা হলে এটা হলে এই। আচ্ছা, আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা দেখতেছি সেটা হলো যে মানে কাজের চেয়ে কথা বেশি হচ্ছে এবং হোমওয়ার্ক করে কথা বলে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে কোন কথাটা ক্যাচি হবে, কোন কথাটা মার্কেট পাবে, হ্যাঁ, এবং একটু ড্রামাটিক কথাটা যেন একটু নাটকীয়তা থাকে। হ্যাঁ, ওই যে ড্রেসের মধ্যে যেরকম শকিং এলিমেন্ট থাকে, যে ড্রেসটা এমন হয় যে ওই ড্রেসের দিকে তাকাইতেই হবে মানুষকে, হ্যাঁ, তো সেরকম কথাটা এমন হইতে হবে যে সবাই আমার দিকে তাকাবে এবং এটা মনে হয় হোমওয়ার্ক করে, তা না হলে এরকম কথা আসবে কেন?
তো এখন এই যে এই কথাটা আমি রিপিট হয়ে যায় কথা, এটা আবার একটা সমস্যা। সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ফিলসফার তালেরার একটা কথা আছে যে মানুষ কথা বলে নিজেকে প্রকাশ করার জন্য না, মানুষ কথা বলে নিজেকে ঢেকে রাখার জন্য। ইটস এ ভেরি হাইলি ফিলসফিক্যাল কথা। তো যখন কোনো মন্ত্রী যখন কথা বলা শুরু করে তখন আমার তালেরার কথা মনে হয় যে এই এখন কথা বলবে তার ব্যর্থতা ঢাকার জন্য, বুঝছেন? সে তার আইডিয়া বলবে না, তার তো নাই আইডিয়া, সে আইডিয়াটা কি বলবে? তো যেহেতু সে ব্যর্থ, তখন ওই যে এইটাকে ঢাকার জন্য কথা বলতে থাকবে অনবরত। তো ফলে এই আমাদের সমস্যাটা হয়েছে, শুনেন, আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে গত কি বলে যে ইন্টারিম গভর্নমেন্টের যে অ্যাডভাইজারি কাউন্সিল ছিল, তারা ইনোভেটিভ ছিল কিন্তু তাদের ইনোভেশন কাজে লাগায় নাই। আর এখনকার যে মিনিস্টারিয়াল ক্যাবিনেট, তারা ইনোভেটিভই না। সমস্যাটা এই জায়গায়। আমি কি বুঝাতে পারছি কথাটা? অন্তত কথা তো বোঝা গেছে। মিস্টার রহমতুল্লাহ, শুনছিলেন আপনি, এবং আপনার যদি ওনার বক্তব্যের প্রেক্ষিতে। না, কামাল ভাই তো অনেক সুন্দর করে কথা বলেন, অনেকগুলো বিষয়। বেসিক্যালি উনি প্রথমে যেটা বললেন যে ক্যাবিনেটের নতুন কিছু দেখছি না, মন্ত্রীদের কাছ থেকে কিছু দেখছেন না, কারো আবার সাথে সাথে এটাও বলেছেন কিছু কিছু মন্ত্রী নতুন কিছু দেখছি না, আবার কিছু কিছু মন্ত্রী, তাহলে কিছু নতুন তো আছে মনে হয়। তো এটা জার্নালিস্টিক ল্যাঙ্গুয়েজ, সবাইকে এক আমি যতটুকু শুনেছি উনি একটু ডিপ্লোম্যাটিক। আর শিক্ষামন্ত্রীর যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা মানুষের সব কিছুই তার ভালো হওয়ার কোনো সুযোগ নেই। এই শিক্ষামন্ত্রীকে নিয়ে তো আমরা এক সময় অনেক উচ্চমাত্রার গর্বিত বোধ করেছি। গর্বের সঙ্গে অনেক সময় বলেছি যে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এহসানুল হক মিলন করেছেন। তো উনি যে সবসময় করতে পারবেন বিষয়টা তাও না, আবার উনিও যে চেষ্টা করছেন না সেটাও কিন্তু বলা যাবে না। এখন একটা পর্যায়ে ভাই বলেছেন যে ইউনূস সরকারের সময়, আপনিও যেটা বলেছেন যে শিক্ষা ব্যবস্থার উপরে কোনো কমিশন হয়, অনেক কমিশন হয়েছে, সে কারণে যে এবং সেই কমিশন হলেই যে মানে অতীতের রেকর্ড, আমরা তো কমিশনের তো কোনো রিপোর্টের বাস্তবায়নও দেখি না, রিপোর্টের পৃষ্ঠা উল্টে। ওনার কমিশনগুলো মনে হয়, আমার কাছে মনে হয় যে ওনার কমিশনগুলো খুবই স্পেসিফিক এবং সুনির্দিষ্ট গোল দেওয়ার উদ্দেশ্যে কমিশনগুলো ছিল। অ্যাটলিস্ট ঐকমত্য কমিশন যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যে 6টি কমিশনের রিপোর্ট নিয়ে। তো সেটা আপনার এই মাহবুব ঠিকই বলেছেন যে শিক্ষার দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের ছেলেরা এগিয়ে যাক, এটা বলে ইউনূস সাহেবের কোনো টার্গেটের মধ্যেও ছিল না। তো সেই ক্ষেত্রে এহসানুল হক মিলন সাহেবকে পুনরায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী কেন দিয়েছেন? যেহেতু একসময় উনি সফলতা দেখিয়েছেন, প্রতিমন্ত্রী ছিলেন, করেছেন। তো এবং আমি নির্বাচনের পরপরই অনেকেই আমাকে ইনবক্স করেছে যে এহসানুল হক মিলন সাহেব শিক্ষামন্ত্রী হচ্ছেন। আমি বলছি মনে হয় না। বলছে কেন, ওনার তো অনেক আছে। তো পরে দেখলাম যে আমার ধারণার বাইরেও যে এহসানুল হক মিলন সাহেব শিক্ষামন্ত্রী হয়েছেন। তো আগ্রহটা তো ওইখান থেকে ছিল যে একসময় যেহেতু ওনার সফলতা দেখা গিয়েছে, এবং আমার মনে হয় যে উনি চেষ্টা ত্রুটি করছেন সেটা বলবো না, এবারও কিন্তু উনি এখন নকল হচ্ছে না, এইটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পরিপূর্ণ নিশ্চয়তা পাওয়ার কোনো সুযোগ নেই। মানে একটা পর্যায়ে মাহবুব ভাই বলেছেন যে ওনার কেন যেন মনে হচ্ছে ওই ম্যাসিভ আকারে আগে যেরকম ছিল যে সময়টিতে উনি নকল বিরোধী একটা ম্যাসিভ আকারে, সেটা তো এখন ক্যাম্পেইনে নেমেছিলেন। সেটা তো যেটা বললেন যে আমার মনে হয় মিলন সাহেব মনে হয় চাচ্ছেন, মিস্টার মাহবুব কামালের কথায় মনে হচ্ছে যে শিক্ষামন্ত্রীর মূল ফোকাস হচ্ছে নকল বন্ধ না। উনি নকল একটা জায়গায় উনি বলেছেন যে নির্মূল, মনে হচ্ছে যে শিক্ষামন্ত্রী চান যে নকল করুক। এটা হিউমার, আপনি এটা সিরিয়াস নিচ্ছেন কেন? না, এটা হলো একটা পার্ট। বাংলাদেশের নকলটা একটা প্রাতিষ্ঠানিক রূপের মতো হয়ে গিয়েছিল, সেটা আস্তে আস্তে কমে এসছে। এখন বর্তমান প্রেক্ষাপটে শুধু নকলের পিছনে দৌড়ানো চলবে না, এটার ব্যাপারে আমি পরিপূর্ণ একমত। আর নতুন কিছু করতে হবে, এটাই স্বাভাবিক। এবং নতুন করে করার জন্যই কিন্তু মন্ত্রিপরিষদের সবাই বেশি বেশি কথা বলছেন তাও না, হ্যাঁ দু একজন বলছেন।
এবং এটা সব মন্ত্রী বাট উনি আরেকটা কথা বলেছেন যে প্রফেসর ইউনূসের সরকারের অনেকেই ইনোভেটিভ ছিলেন কিন্তু তারা পারফর্ম করতে পারেনি, আর এই সরকারের কাউকে ওনার খুব একটা ইনোভেটিভ মনে হচ্ছে না। এটা ওনার দৃষ্টিকোণ থেকে বলেছেন, কারণ প্রফেসর ইউনূস সাহেবের যারা ইনোভেটিভ ছিলেন তাদের বক্তব্যগুলো তো আমাদের মনে আছে। আমি বলছি তাদের সঙ্গে- ইনোভেশনটা কাজে লাগান না। কাজের লাগান নাই আর আপনি ভুল না, আমি 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 যতটুকু বুঝেছি। দেখুন আমি একটু বলি, যেমন যেমন ধরেন আলী রিয়াজ, ওনাকে আমি একেবারে ওনার ইউনিভার্সিটি জীবন থেকে চিনি। হি ইজ এ ব্রিলিয়ান্ট, এবারে কোনো সন্দেহ নেই। উনি কি প্রপারলি তার এটা কাজে লাগাইছেন? কাজে লাগান নাই। সেরকম আরও অনেকেই আছে। ওনার তো একটা দায়িত্ব ছিল, ওনার টার্গেট না পূরণ না করার বিষয় ছিল। না না, সবাই কিন্তু মেধাবী। আপনি দেখেন রিজওয়ানা বলেন, তারপরে এই যে আদিলুর রহমান বলেন, যাই বলেন, এরা মেধাবী, কিন্তু তারা তাদের এই যে মিসগাইডেড জিনিস। না, কিন্তু আবার একটা বিষয় আছে যে তারা সবাই মেধাবী, কিন্তু এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টে পলিটিক্যাল ছিল না, এবং তারা এক একজন এক এক সময় পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু দীর্ঘদিন তারা পলিটিক্সের বাইরে ছিল। আমি আপনাকে মনে করাই দিই, এই Honesty- মেধাবীরা এমন 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 কিছু কথাবার্তা বলতো, সেই আমি তো মেধাবীদের সেটাই বলছি। আমি বলছি তাদের যে মেধা সেটা কাজে লাগায় নাই, বরং উল্টোভাবে কাজে উল্টো লাগাইছে। করেছে। সেটাই তো বলছি। আপনি ধরেন নির্বাচন বলছেন, হ্যাঁ এই সরকারটা কি শুধু নির্বাচনের জন্য হয়েছে নাকি? এত রক্ত গিয়েছে কি শুধু একটি নির্বাচনের জন্যই নাকি? আমরা কি শুধু নির্বাচন করার জন্য আসছি কিনা? যাদের যাদের নাম আপনি বলতেছেন মেধাবী হিসেবে, যেমন শফিকুল আলম না, এই যে আমাদের প্রেস সেক্রেটারি, উনি দেখেন, উনি আমার মনে হয় না যে ওনার যে পারফরমেন্স তাতে তার মেধার সাথে এটা যায়। হ্যাঁ, তো কি আমরা কি দেখছি, উনি মবকে বলছেন প্রেশার গ্রুপ, তার মানেটা কি? উনি কি জানেন না এটা মব? উনি জানেন এটা মব, কিন্তু উনি বলতেছেন এটা প্রেশার গ্রুপ। তো এই তো হয়েছে আর কি। জি, প্রেশার গ্রুপ শব্দটাও তো সঠিক না। ওনার ওই জায়গা থেকে প্রেশার গ্রুপকেও তো উনি সমর্থন করার কথা না। তো এই যেটা হয়েছে গত 1.5 বছর 2 বছরে যেটা হয়েছে, সেটা তো আমাদের জন্য ক্ষতির অনেক বড় ক্ষতি হয়েছে। একদম। আপনি পরীক্ষা দিবেন না এই বলে আপনি সচিবালয়ের মধ্যে ছাত্ররা হুড়হুড় করে ঢুকে গিয়েছে, আনসারদের চাকরির নিশ্চয়তার জন্য আপনার তারা হুড়মুড় করে ঢুকে গিয়েছে। এই কালচারগুলো তো একটা রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। তো সেগুলির বিষয়ে তারা যে খুব বেশি কিছু করতে পেরেছেন বা করেছেন তাও না। আমি যেই বিষয়টার মধ্যে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে বর্তমান সরকারের মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে শুরু থেকে, আপনি ধরেন ওনার ওই যে প্রোটোকলের ব্যাপারে যে সিদ্ধান্ত নিলেন, এরপরে তিনি আপনার এই যে সকাল 9টায় সচিবালয়ে যাওয়ার যে ট্র্যাডিশন, আমাদের দেশের মন্ত্রীরা ঘুম থেকে উঠতে 11টায়, 12টা 1টার সময় চাটা খেয়ে তারপরে সচিবালয়ে যাওয়ার অভ্যাস আমি নিজে দেখেছি। সেই মন্ত্রীরা 9টার সময় 9টা, এবং এমন এমন মন্ত্রীদেরকে আমরা চিনি যারা বিরোধী দলে থাকতেও 12টা 1টা 2টার সময় ওনারা মানে জনগণের সামনে আসতেন, তাদেরকে 9টা 9:30টার মধ্যে উনি সচিবালয়ে নিয়ে ছাড়ছেন। অর্থাৎ এখানে লিডারশিপটা হচ্ছে আমাদের জন্য, আপনি যেটা বলেছেন যে নতুনত্ব কিছু দেখা গিয়েছে, এবং সেটা প্রধানমন্ত্রী যথার্থই যেই নেতৃত্বটা উনি দিয়ে যাচ্ছেন এবং যেভাবে উনি চেষ্টা করছেন দিনরাত, আমি নিজেও তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে পার্লামেন্ট যেই দিন শেষ হয়ে গেল, পরের দিন তিনি একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম সেট করা, পরের দিন উনি সিলেটে, মানে এগুলো যে উনি এইভাবে সকাল সকাল যে এইভাবে করেন, এবং আপনি যেটা বললেন যে ওয়েস্টার্ন কান্ট্রির স্টাইলে যেভাবে নতুন নতুন কিছু কাজ আচ্ছা, এখানে করছেন। আপনি কিন্তু কনফিউজ করবেন না, এটা আমি কিন্তু সবাইকে বলি নাই, এটা কিছু কিছু। না, আমি সবার কথা বুঝি না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি কিছু কিছু বলেছেন। রংলি প্লেসড, যাকে যে জায়গায় দেওয়ার কথা ছিল কিছু কিছু ক্ষেত্রে রংলি প্লেসড। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে আমির খুসরো মাহমুদ চৌধুরী, তাকে দেওয়া উচিত ছিল খলিলুর রহমানকে বাদ দিয়ে তাকে, হ্যাঁ, Foreign ফরেন Ministry তে। মিনিস্টার। হি ওয়াজ রংলি প্লেসড ইন ফিনান্স মিনিস্ট্রি। এটা কিছু কিছু ক্ষেত্রে মবে হতেই পারে। না, আমি আরো আমি তো দুইজন বললাম। আছে, আরো দু একজন আছে, আমি এগুলি না, হ্যাঁ, এটা আমি পার্সোনাল এনমিটি তৈরি করতে চাই না, বাট সাম মিনিস্ট্রিজ হ্যাভ বিন রংলি প্লেসড। হ্যাঁ, এটা হয়েছে। আর সবাই অযোগ্য এটা আমি বলছি না, কিন্তু না না আপনি সবারটা বলেন, এটা হ্যাঁ আমি খেয়াল করেছি সেটাই। আপনি সবারটা বলেননি, এবং এই কিছু রং সিদ্ধান্তের কথা আপনি যেটা বলেছেন, এটাও হওয়াটা স্বাভাবিক, কারণ সব কিছুই তো আপনার এমনভাবে করা হয়েছে যে হুটহাট করে খুব বেশি সময় পাওয়া গেছে, বিষয়টা আমার কাছে মনে হয় না। জুলের ভাই কি মনে করেন আমি জানি না। এবং সেক্ষেত্রে যেভাবে সাজানো হয়েছে সেই সাজানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধনের সুযোগও কিন্তু আছে,
এবং এটা একটা রেওয়াজ। আপনার মন্ত্রী পরিষদ 6 মাসের একটা আমরা শুনছি। আমি প্রধানমন্ত্রী একটা সমালোচনা করবই, সেটা না করে পারতেছি না। না, আপনি একটা না, 5টা করেন। না, প্রধানমন্ত্রী আপনার সমালোচনাকে ওয়েলকাম করেছেন। আমি বলছি এই যে কি বলে অ্যাবসার্ড কথাবার্তা যে বলেন দুই একজন, সেগুলো ওনার থামানো উচিত। হ্যাঁ, উনি একটা জিনিস থামাচ্ছেন, ও স্তুতি থামাচ্ছেন, উনি মানে অ্যাডমায়ারেশন এগুলি থামাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু যেমন ধরেন এই যে পদ্মা সেতু আপনার তারেক রহমানের কি বলে স্বপ্ন, কিংবা পারমাণবিক রূপপুর এটা 2 মাসে করা হয়েছে ইত্যাদি, এই যে কথাগুলো না, এগুলি থামানো উচিত। দেখেন, পাবলিক কিন্তু সব জানে, সব বুঝে, এবং পাবলিক পিএইচডি ডিগ্রি নাই হয়তো, এবং পিএইচডি ডিগ্রি কিছু মেনও করে না। হ্যাঁ, কে জানি বলছিল যে ডোন্ট কনফিউজ পিএইচডি উইথ উইজডম, ইফ ইউ হ্যাভ এ পিএইচডি ইভেন দেন ইউ ক্যান বি স্টুপিড। হ্যাঁ, কে জানি বলছিল। পাবলিক কমন সেন্স দিয়ে বুঝে সব। এবং আপনি জানেন, এই মাঝে আমার একটু একাডেমিক হয়ে যায় কথাগুলি, কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। কমন সেন্স যখন একটা আনকমন হাইটে চলে যায়, সেটাই কিন্তু ব্রিলিয়ান্স। তা পাবলিকের কমন সেন্স কিন্তু আনকমন হাইটে চলে যায়, তারা সব জানে, বুঝে। হ্যাঁ, বুঝে, কিন্তু আপনি তাদেরকে বোকা মনে করতেছেন। আপনি মনে করতেছেন আমি যা বলতেছি সবাই সেটা বুঝতেছে বা এটা মেনে নিচ্ছে। মানতেছে না তো পাবলিকের নিজস্ব একটা অ্যানালিসিস আছে না, তো সেটার সাথে তো আপনি কোয়েনসাইড করবেন, সিঙ্ক্রোনাইজ করবেন। আপনার একটা উদ্ভট কথা তো আপনি বাজারে চালাইতে পারবেন না। মানুষ তো কোনটা বাস্তবতার সঙ্গে যায়, কোনটা বাস্তবতার সঙ্গে যায় না, এই বুদ্ধিটুকু মানুষের আছে। এবং ইভেন ইফ ইজ এ লেম্যান, একটা রিক্সা চালকেরও এই বুদ্ধিটা আছে। হ্যাঁ, ফলে তাদের আন্ডারস্ট্যান্ড করা ঠিক না। হ্যাঁ, কি বলছিলেন যেন? না, আমি বলছিলাম যে পার্লামেন্টের পারফরমেন্সটা একটু আপনার কাছে বুঝতে চাই, যে প্রথম সেশনে এখানে পার্লামেন্ট, এই আবার উইনস্টন চার্চিলের একটা হিউমার মনে পড়তেছে। উনি বলছিলেন, উনি তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তো উনি বলছিলেন যে আমি যখন লিডার অফ দ্য হাউস, তখন আমি আমার ফেলো মেম্বারদের কথা বলতে দিই, তারা কথা বলতে থাকে, আই ডোন্ট স্টপ দেম। কারণ আমি যদি তাদের থামিয়ে দেই বা তারা যদি থেমে যায়, তারা চিন্তা করা শুরু করবে, সেটা আরও ভয়ঙ্কর। বুঝতে পারছেন? কথা থামাইয়ে দিলে তারা চিন্তা করা শুরু করবে, এবং সেটা আরও ডেঞ্জারাস। সো আমি তাদের কথা বলতে দিই, লেট দেম স্পিক। পার্লামেন্ট তো অনেক কথাই তো আমরা শুনতেছি, তাই না? মানে কোন কথাগুলো মিনিংফুল, কোন কথাগুলো সৌজন্যবোধের মধ্যে আছে, কোন কথাগুলো পার্লামেন্টেরিয়ান, এবং কোন কথাগুলি বলা উচিত না, এই সেন্সটুকু তো থাকতে হবে। হ্যাঁ, এবং একটা বোধহয় ব্রিটিশ পার্লামেন্টে আপনি নিশ্চয়ই জানেন, কিছু শব্দ আছে যেগুলো ব্যবহার করা যায় না, প্রোহিবিটেড, একেবারেই প্রোহিবিটেড। যেমন সান অফ এ বিচ, রং হেডেড, হ্যাঁ, তারপরে পিগ, এইসব কিন্তু বলা যায় না। ইভেন স্টুপিডও বলা যায় না। তো আমাদের এখানে বোধহয় একটা গাইডলাইন করা উচিত ল্যাঙ্গুয়েজের, যে ভাষাটা কী, শব্দ প্রয়োগ এবং ভাষাটা কিভাবে হওয়া উচিত, এবং এটার একটা প্রোহিবিশন থাকা উচিত। না, কিন্তু এই পার্লামেন্টের সবচেয়ে বড় ডিবেট যেটা, সেটা হচ্ছে যে অপোজিশন বলবার চেষ্টা করেছে যে সরকারি দল তারা তাদের অঙ্গীকার থেকে বিচ্যুত, তারা জুলাই স্পিরিট থেকে অনেকখানি সরে গেছে। আচ্ছা, আমার কাছে একটা খুবই, এটা আমার কাছে খুব অকওয়ার্ড লাগছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে নির্বাচনের জন্য আমরা এগুলি মেনে নিয়েছি, বলছেন না উনি? এটা কিন্তু এটি কেন বললেন ইনি? ইট সাউন্ডস ভেরি আনএথিক্যাল। হ্যাঁ, মানে আপনি কৌশল নিতে পারেন, বাট কৌশলটা আনএথিক্যাল হওয়া চলবে না, তাই না? ফলে এটা আমার কাছে হলেও সেটা পাবলিক করা উচিত না। হ্যাঁ, পাবলিক করা উচিত না। এটা উনি কিভাবে বললেন? উনি একজন বিজ্ঞ লোক, আমি মনে করি, যে সিভিল সার্ভিস। এই আলোচনা, এই সমালোচনা আমরাই করছিলাম যে বিএনপি সবকিছুতেই হ্যাঁ বলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কোনোভাবে নির্বাচনটা হয়ে যাক, সেটা তো এটা বাইরের থেকে শুনতে যত ভালো মনে হোক, হয়তো ভেতর থেকে শুনতে অত, হ্যাঁ, এটা পার্লামেন্টে বলার শুনতে ভালো লাগে, এটা বলার দরকার নেই তো। হ্যাঁ, তো না, এটা তো ঠিক যে ধরেন যে যারা পাবলিকের ভোটে যারা ইলেক্টেড হবে, আর যদি সেটা 2/3 মেজরিটি হয়, তাহলে তো কথাই নাই, তারা তাদের মতো করে শাসন করবে। এটা তো ঠিক, তাই না? তো ফলে এইটা জেনেও কেন ডক্টর ইউনূসের সরকার এই ধর একটা ওয়াইড একটা বিস্তৃত ক্যানভাস নিয়ে
সংস্কার আমি মিস্টার রহমতুল্লাহ আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি কি মনে করেন যে বিরোধীদের এই অভিযোগ ঠিক আছে, বা অনেকগুলো প্রশ্ন আছে যে 133টি অধ্যাদেশের মধ্যে কিছু অধ্যাদেশ আপনারা যেগুলো ধরেন গুম, দুর্নীতি দমন কমিশন, সুপ্রিম কোর্টের সচিবালয়, বিচারক নিয়োগ, এইসব মানবাধিকার কমিশন, এইসব অধ্যাদেশগুলো আপনারা বাতিল করে দিয়েছেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ করেননি। সো আপনি কি মনে করেন, এবং যেহেতু অভ্যুত্থানের পরে প্রথম নির্বাচিত সরকার, এটা তো মানুষের এক্সপেকটেশন তো টু হাই। প্রথমত আপনি যেটা বলছেন বিরোধী দলের কথা, জুলাই শুধু বিরোধী দল না, বিরোধী দলের বাইরেও নাগরিক সমাজেরও কেউ কেউ এই আলোচনা বা সমালোচনা করছেন। জুলাই স্পিরিটটা তো আপনি গত 1.5-2 বছর থেকে শুরু করে জুলাইটাকে কিন্তু একটা ট্যাবলেটের মতো বিক্রি করা চলছিল, এবং জুলাইটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে চেয়েছিল ওই ইউনূসের সরকার এবং এই যে আজকে যারা বিরোধী দল, তারা জুলাই করতে করতে এমন একটা অবস্থায় নিয়ে এসেছিল। এবং আপনার যেই পাবলিকের কথা এবং সুশীল সমাজের কথা বলছেন, তারাও কিন্তু দেখছিল যে ইভেন 71কেও হার মানিয়ে যাচ্ছিল। 71-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধও মনে হয় জুলাইয়ের কাছে কিছু না। এই যে এটাও কিন্তু পাবলিক পারসেপশন ছিল, যে মানুষ মনে করেছিল যে মুক্তিযুদ্ধের চেতনাও মনে হয় বিলীন হয়ে যাচ্ছে জুলাইয়ের কাছে। এই পারসেপশনের কথা কিন্তু আমরা কেউ বলি না। পারসেপশন যেমন আছে যে জুলাইয়ের স্পিড থেকে বের হয়ে যাচ্ছে, এখন জুলাইয়ের স্পিডটা কি? জুলাইয়ের স্পিডটা যদি এরকম হয় যে না সংবিধান কিচ্ছু লাগবে না, আমরা যা বলছি তাই, সেই জুলাই স্পিডের সঙ্গে তো বিএনপি একমত হতে পারে না। এবং জুলাই স্পিরিটের যে প্রসঙ্গটা বলা হচ্ছে, এবং আপনি খেয়াল করবেন গত 1-2টার সভায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদের প্রতিটা অক্ষর শব্দ বিএনপি পালন করবে। এরপরে তো পারসেপশন এভাবে আসার কথা না। তাহলে পারসেপশনটা কারা তৈরি করার চেষ্টা করছে? যারা জুলাইকে ব্যবসা হিসেবে গ্রহণ করতে চেয়েছিল এবং জুলাইকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছিল, এবং জুলাইকে একটা পর্যায়ে জুলাইয়ের স্পিরিটের যে মর্যাদা ছিল, জুলাইয়ের চেতনার। ভাই আমি বলি, প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই দুই তাদের কথা তো কন্ট্রাডিক্টরি। প্রাইম মিনিস্টার যদি বলে থাকে ইন টোটো আমরা এটা করবো, ইমপ্লিমেন্ট বলে থাকেন, উনি বলেছেন তো, হ্যাঁ আমি একাধিকবার বলেছেন। হ্যাঁ, তাইলে আর স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা কেন বলতেছেন? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা কিন্তু একটা প্রেক্ষাপট ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু একবারও বলেন নাই যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, এবং উনি নিজেও বলেছেন যে আমি স্বাক্ষর করেছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্বাক্ষর করেছেন। সেই জুলাই সনদ, যেই জুলাই সনদের জন্য এত বড় স্বাক্ষরের যে আয়োজন হয়েছিল, সেই স্বাক্ষর আয়োজনে জুলাইয়ের যে স্পিরিটের প্রধান দাবিদার, তারা কিন্তু সেই স্বাক্ষর কিন্তু কক্সবাজার উদযাপন করেছে আনন্দ ফুর্তির মধ্য দিয়ে। তারা কিন্তু স্বাক্ষরও করেনি, এবং তারা স্বাক্ষর করেছে কিন্তু ইলেকশনের পরে। সো জুলাইটাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছিল। আপনি যে বলেছেন না যে সালাউদ্দিন সাহেব কেন বললেন, কিভাবে বললেন, তো তারা তো এটা চায় নাই। আসলে তো জুলাইটাকে শুধু ব্যবহার করা হয়েছে, জুলাইয়ের চেতনাটাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। জুলাইয়ের নামে ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করা হয়েছে। খুব সত্য। আপনি যে রিয়াজ সাহেবের কথা বলছেন, যে ঐক্যমত্য কমিশনের কথা বলছেন, সেই ঐক্যমত্য কমিশন আপনার যেই জুলাই সনদ স্বাক্ষর করা হলো, পরবর্তীতে যেটা প্রকাশ পেল, সেটা এখন হুবহু মিল ছিল না কেন? কিন্তু আমি একটু বলি এবং এটা তো প্রতারণার সামিল। একটু বলি, যে 4টা আছে না, যে 4টা আনরিজলভড আছে না, 2টা তো করাই উচিত। যেমন জুডিশিয়ারি, যেটা হ্যাঁ জুডিশিয়ারি যে আলাদা সেক্রেটারিয়েট এবং তাদের যে বিচারক নিয়োগ, এটা তো জুডিশিয়ারি ইজ আওয়ার লাস্ট রিসোর্ট, আল্লাহর পরে জুডিশিয়ারি। তো এই জুডিশিয়ারিটাকে যদি আপনি মানে এমন একটা অবস্থায় রাখেন যেটাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে তো এটা হলো না। 1, 2 নম্বর হচ্ছে লোকাল গভর্নমেন্ট যেটা, ওইটা না হলেও চলে, এটা এমন কোনো জরুরি না। হ্যাঁ, জুডিশিয়ারি আর হিউম্যান রাইট কমিশন, আর জুডিশিয়ারি যদি প্রপারলি ফাংশন করতে পারে, জুডিশিয়ারি, তাহলে কিন্তু মানে 50% হবে। প্রপারলি ফাংশন করবে কোন মানুষ দ্বারা? হ্যাঁ, কোন মানুষ দ্বারা? যেই মানুষরা টেবিলের তল দিয়ে কোনো কিছু বিনিময়ের মাধ্যমে মুহূর্তের মধ্যে বদল হয়ে যায়, সেই মানুষ দিয়ে আপনি রাতারাতি হিউম্যান রাইটস এই জিনিসগুলো করতে পারেন। জুডিশিয়ারির কথা আপনি কি বলবেন? যেই জুডিশিয়ারি আপনার এই যে আইনজীবীরা এসে সুন্দর সুন্দর কথা বলেন, তারা কি করেন? তারাও তো টাকার বিনিময়ে একটা জ্বলন্ত সত্যকে মিথ্যায় রূপান্তরিত করেন।
যেই বিচারকরা তাদের জুনিয়রদেরকে দিয়ে একেবারে মানে কি বলে বাস্তব একটা জিনিসকে তারা মিথ্যাভাবে উপস্থাপন করে, এরকম বহু ঘটনা আছে। আমরা তো জেলখানায় গিয়েছি, একটা নিরীহ মানুষ, যেই মানুষটা কিচ্ছু করে নাই, তার আদিপন্ত সবকিছু দেখে বোঝা যায় না, এটা ঠিক। শুনেন আমি বলি, এটা সেই ঠিক। জুডিশিয়ারিকে আপনি হঠাৎ করে আমি বলছি পীর বংশ থেকে নিয়ে আসবেন? এটা অ্যাগ্রিড। কোনো নিউট্রাল সংস্থা থেকে বা নিউট্রাল বডি থেকে বিচারপতি নিয়োগ করলেই যে সে বিচারপতি একেবারে মানে ফেরেস্তা হয়ে যাবে, এটাও ঠিক সেটাই না। তো প্রশ্ন। এটাও ঠিক না। এটাকে আপনার আগে আমাদেরকে মানসিকভাবে না একটা সুস্থ জাতিতে রূপান্তর করতে না না কিন্তু শুনেন, এই যে গত 16 বছর যেটা হয়েছে, হ্যাঁ, ইভেন দ্য চিফ জাস্টিসকে এমন হয়েছে যে হি ওয়াজ ফোর্স টু লিভ দি কান্ট্রি। হ্যাঁ, সেই চিফ জাস্টিস তো তাদের অনুগত চিফ জাস্টিস ছিল। যাই হোক, এই যে কেলেঙ্কারিগুলি হয়েছে না, এগুলো তো রিজলভ করতে হবে, আপনি তাই না? যদি এই যে দুটো জিনিস, এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মানুষকে দুর্বল করার জন্য আপনি বলতে পারেন, হ্যাঁ এই বিচার বিভাগ এটা স্বাধীন না হলে কিভাবে, বা এই বিচার বিভাগ স্বাধীন হলে কি হবে। এই বিচারক যারা আছে, যেইভাবে গড়ে উঠছে আমাদের অস্থি মজ্জা মগজ, সেই বিচারকরা 5 টাকার জায়গায় 10 টাকা নিয়ে তারপরে বিচার করবেন না। কিন্তু আপনি তো আর বিচার বিভাগের স্বাধীনতার বিপক্ষে কি বলতে চাইছেন যে দরকার নেই? বিচার বিভাগের স্বাধীনতার বিপক্ষে আমি এই কারণে বলতে চাই, সিস্টেম তো থাকতে হবে। আপনার কথা ঠিক আছে যে মাইন্ডসেট ইম্পর্টেন্ট। হবে হুট করে না। আমাদের অস্থি মজ্জার মধ্যে যেখানে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য এইভাবে আমরা তৈরি হয়েছে, আমাদের মানসিকতা সেভাবে তৈরি হয়েছে। এই যে বলছেন না যে প্রধানমন্ত্রী কিভাবে প্রোটোকল ছাড়া এভাবে যাচ্ছে, অনেকে বলতেছে এই লোকটাকে তো মেরে ফেলবে। তো উনি তো স্বাভাবিক জীবনযাপনের মানুষকে দেখাতে চাচ্ছেন যে আমরা সবাই সাধারণ মানুষ, কিন্তু আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য না। আমাদের দেশের সেই পরিস্থিতিটা নাই। এবং বিচারকদের স্বাধীনতা আমি অবশ্যই একজন নাগরিক হিসেবে মনে করি যে হ্যাঁ, বিচারালয় স্বাধীন থাকা উচিত, বিচারপতিদের সচিবালয় স্বাধীন থাকা উচিত, বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করা উচিত। কিন্তু সেটা কোন বিচারপতি? যেই বিচারপতি 10 লাখ টাকা ঘুষের মধ্য দিয়ে এই দেশের জাতির ভাগ্যকে মানে নস্যাৎ করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন, মানুষের ভোটের অধিকারকে নস্যাৎ করে দিতে পারেন, সেই বিচারপতিকে আপনি দিবেন বিচারালয় স্বাধীনতা? মিনিমাম যে দায়বদ্ধতার জায়গা, সেই দায়বদ্ধতার জায়গাও থাকবে না। আগে আমাদেরকে মানসিকভাবে, জাতিগতভাবে আমাদেরকে তৈরি হওয়ার মতো যথেষ্ট সময় দিতে হবে, চেষ্টা করতে হবে অন্য অর্গানিকগুলোকে ঠিক করার জন্য। তাহলে আপনি একটা পর্যায়ে গিয়ে অটোমেটিক আমাদের এই বিচার, আজকে বললেন না যে বিভিন্ন অঙ্গনের যে দুর্নীতির কথা, এই দুর্নীতির প্রতিটা সেক্টর যদি আপনি মানে বন্ধ করতে না পারেন, তাহলে শুধুমাত্র বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে আপনি এটা কোনো ফল পাবেন না। এটা আরও খারাপ হতে পারে। আপনি যে হিউম্যান রাইটসের কথা বলছেন, ওই পুলিশ তো, যেই পুলিশ আওয়ামী লীগের আমলে সারা বছর বিএনপি, জামাত এই সমস্ত নেতাকর্মীদের ধরে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা ব্যবসা বাণিজ্য করেছে, সেই পুলিশই এখন আবার আওয়ামী লীগের লোকদেরকে ঢুকে তারপরে ব্যবসা বাণিজ্য করতেছে, টাকা পয়সা দিচ্ছে। পুলিশের কোনো পরিবর্তন নেই, সেই পুলিশকে আপনি স্বাধীনতা দিবেন? এখন যে তবুও একজন মানুষ ফোন করে বলবে যে ভাই এই লোকটা তো দোষ করে না, আপনি তো ভালো করে দেখেন, এটা বলার কেউ থাকবে না। আমি আপনাদের দুজনের সঙ্গে আমি একটু বলি সেটা হলো যে দেখেন, আপনি যেটা বলছেন তার মানে কি, যে পদ্ধতিতে বিএনপির বিচারক নিয়োগ দিতে চাচ্ছে সেইটাই কি রাইট পথ? আপনি কি তাই বলতে চাচ্ছেন? আপাতত দৃষ্টিকোণ থেকে বিএনপি কি ইতিমধ্যে বলেছে যে না, যেহেতু জুডিশিয়ারি ওইভাবে করতেছেন না, তারা ওই সংস্কারটা আপনি নিচ্ছেন না, তো ফলে তাইলে তো মানে এটার বাইরে যে নিয়োগ পদ্ধতি হবে, তাহলে কি সেই বিচারকরা ভালো করবে? না, নিয়োগ পদ্ধতির মাধ্যমেই শুধুমাত্র যে আপনার সবকিছু সমাধান তা না, ওইটা মূল। আচ্ছা, নিয়োগ পদ্ধতি কি হবে? নিয়োগ পদ্ধতি আপনি যে সার্চ কমিটি আছে, সার্চ কমিটির মাধ্যমে আপনার নির্বাচন কমিশন করে না আওয়ামী লীগ? আমি একটু বলি শুনেন, সেটা হচ্ছে যে আমাদের যে আপনি বললেন না সব ক্ষেত্রেই তো দুর্নীতিগ্রস্ত, তাই না? জি জি। সুতরাং এই সোসাইটির যে রোগ, এইটার একটা হলিস্টিক মেডিসিন লাগবে। এইটা ওই যে টোটকা, তারপর সার্জারি, এগুলি চলবে না, বা একটা সেক্টর ভালো হবে না। ইট নিডস এ হলিস্টিক ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা ওই যে হলিস্টিক মেডিসিন যে দেওয়ার আগে কী করে, তার ব্যাকগ্রাউন্ড, তার ফিজিওলজির তার অতীত ব্যাকগ্রাউন্ড, এই বিহেভিয়ারাল প্যাটার্ন সব বিবেচনা করে একটা মেডিসিন দেওয়া হয়। আমাদের সোসাইটিরও তাই সেই জায়গায় চলে গেছে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আপনাকে তো এইটা বলে তো আপনাকে থেমে থাকলে চলবে না, আপনাকে তো এটা স্টার্ট করতে হবে। প্রত্যেকটা সেক্টরে আপনার
মানে স্মল স্কেলে হলেও তো আপনাকে চেষ্টা করতে হবে, তাই না? এটা ঠিক, এটা আমি বিশ্বাস করি। যে রোগ, আমি যেহেতু 2-1টা রোগের পেশেন্ট ছিলাম, যে রোগ 2-1টা ওষুধে সারে না, সেই রোগ 2 মুঠ ওষুধ খেলেও সারবে না। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সারলে 2-1টা ওষুধে সারবে, আর না সারলে আপনি 2 মুঠ ওষুধ খাবেন, সারবে না। ফলে ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদের যে সোসাইটিটা না, এটা খুবই জটিল একটা জায়গা। এইখানে কাজ করতে গেলে আপনাকে মানে স্মল স্টেপে যেতে হবে, স্মল স্টেপ যেতে 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 তারপরে আপনাকে একটা ফার রিচিং জায়গায় যেতে হবে। স্মল স্টেপের কোনো নমুনা বা লক্ষণ কি আপনি 2.5 মাসে মানে খেয়াল করেছেন? না, আমি তো দেখি যে শুধুমাত্র প্রাইম মিনিস্টারের মোটিভ ভালো। প্রাইম মিনিস্টার তো প্রধান ব্যক্তি। হ্যাঁ, তার মোটিভ যদি আপনি ভালো মনে করেন, তাহলে আপনি আশা তো করতে পারেন যে তার মাধ্যমে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমাদের আশা যতদিন বেঁচে আছে ততদিন আমরা গরিব নই। আশা যেদিন ভাঙবে সেদিন আমরা গরিব হয়ে যাব। প্রধানমন্ত্রী স্টেপগুলো দেখে তো আপনি আশার আলো দেখতে পাচ্ছেন। এই আশার আলো গিয়ে একসময় বিচারাঙ্গনে, একসময় বিচারালয়, একসময় আপনার আরেকটা কি বলে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, আশার আলো। কিন্তু আমি বলি কি শুনেন, আমরা তো 54 বছর যাবত দেখতেছি এই সিচুয়েশন থাকবে না। এই যে এখন যে থাকবে না বলতে কি এটা ভালো হবে না আরো খারাপ হবে? এটা খারাপ হবে। এটা আপনি আশার আলো থেকে কথা বললেন। না, আমি তো আশা করতে খারাপ হবে, এটা তো মানে আমাদের সোসাইটি খারাপ হবে কোন আশঙ্কা আপনার এই আশঙ্কা আছে যে প্রধানমন্ত্রী আজকে যারা দেখাচ্ছেন, মানে ওনার যে অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, না, প্রধানমন্ত্রী নিজে না, উনি কি চেঞ্জ হয়ে যাবেন? না, উনি চেঞ্জ হবেন না, উনি চেঞ্জ হতে বাধ্য হবেন, উনি নিজে চেঞ্জ হবেন না। আমি বলি যে আমার যে এই যে প্রধানমন্ত্রীর প্রতি যে আমি যেটা করছিলাম, ওখানে একটা ছিল, সেটা হচ্ছে যে ওয়ান সাইডেড স্টোরি হ্যাজ অলওয়েজ সাম মিসিং পেজেস। ওনাকে যারা কথা বলতেছে, ওনার ইনসার্কেল করেছে যারা, হ্যাঁ, তারা যে প্রধানমন্ত্রী যখন কথা বলে, সেই কথাগুলোর মধ্যে যারা সব মিসিং পেজেস, যেটা প্রধানমন্ত্রী জানা সম্ভব নয়। উনি একেবারে ইনভেস্টিগেটিভ অত সময় তার নাই, অত সময় তাই নাই যে এটা ঠিক আছে কি না, তাই না? তো ফলে একটা পর্যায়ে গিয়ে হি উইল বি মিসডাইরেক্টেড, একটা হলো। 2 নম্বর হচ্ছে যখন অপোজিশন থেকে চাপ আসবে, আমাদের অপোজিশন তো ভালো না, শুধু আমি জামাতের কথা বলতেছি না, আমাদের দীর্ঘ 55 বছরের যে অপোজিশন, সেই অপোজিশন তো কনস্ট্রাকটিভ না। অপোজিশন থেকে, আমি জামাতকে কিন্তু একলা বলতেছি না, যখন অপোজিশন থেকে চাপ আসবে। মানে ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, মানে ভয় পেয়ে কথা বললে হবে না তো। জামাতের কথা বারবার বলতেছেন কেন? মানে জামাতই তো এখন যেহেতু জামাত বিরোধী দল হিসেবে, তো বিরোধী দল হিসেবে জামাত খুব ভয়ঙ্কর, এটা বলেন আপনি। আমি বলতে শুনেন, এখন যেহেতু জামাত, এই জন্যই বলতেছি, যখন চাপ আসবে তখন এখন যে তারেক রহমান সাহেবের প্রাইম মিনিস্টারের যে ডেমোক্রেটিক যে ভ্যালুস, এইটা ধীরে ধীরে খর্ব হবে, এটা খর্ব করতে বাধ্য হবেন। হ্যাঁ, এবং একটা পর্যায়ে গিয়ে খোদা না খাস্তা যে এমনও হইতে পারে যে উনি মানে কি বলে যে গণতন্ত্রকে বিসর্জন বলবো না, গণতন্ত্রের পথ থেকে অনেকটা সরে আসতে বাধ্য হবেন। এটা কিন্তু উনি ডেলিভারেটলি করবেন তা না, হি উইল বি ফোর্স টু। এইটাই কিন্তু আমাদের সোসাইটির ডিনামিক্স, আমি বুঝে বলতেছি। হ্যাঁ, এইটা হবে, এইটা হয়ে যাবে। হ্যাঁ, এইটা কিন্তু মানে, এবং আরও ব্যাপার আছে দেখেন, আমাদের তো শুধুমাত্র ডোমেস্টিক ব্যাপার না, আমাদের কিছু ফরেন পলিসির ব্যাপার আছে। আমেরিকার যে প্রভাব চলতেছে এখন, যে প্রভাব চলতেছে, এই প্রভাব নিয়ে একজন প্রাইম মিনিস্টার প্রপারলি ফাংশন করা খুব টাফ, খুবই টাফ। যেমন আমি চুক্তির কথাটা বলি, যে চুক্তিটা করা হয়েছে, যে চুক্তি, বাণিজ্য চুক্তি, এটা আমি একটা স্পেশাল এপিসোড করছি এটা নিয়ে কালের কণ্ঠে। এইখানে অনেকগুলি কনস্ট্রেইন্ট তাকে বাধা দিবে প্রপারলি ফাংশন করতে। হ্যাঁ, এবং এটা ওনার কিছু করার নেই, হি ইজ হেল্পলেস, তাকে কিছু করার নেই তার। হ্যাঁ, উনি বুঝবেন যারে এটা ঠিক হচ্ছে না, তারপর ওনাকে করতে হবে। ওই যে আমি জেনে শুনে বিষ করেছি পান। না, এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিরোধী দল, হ্যাঁ, আমাদের দেশের বিরোধী দল এবং সরকারি দলের যে রাজনীতি, সেই রাজনীতিতে সবসময় অসহনীয় একটা পরিবেশ থাকে। শুধুমাত্র আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল আর এরশাদের আমলে 1-2টা বিরোধী দল ছাড়া, কিন্তু প্রকৃত অর্থেই বিরোধী দলের এবং সরকারি দলের যে ভূমিকা পালন করা উচিত, আমার মনে হয় যে দায়িত্বশীল বিরোধী দল এবং দায়িত্বশীল সরকারি দলের ভূমিকা এই প্রথম অধিবেশন অন্তত আমরা কিছুটা হলেও পরিলক্ষিত করেছি। তো সেক্ষেত্রে জামাতের আপনি যে ঘুরিয়ে পেঁচিয়ে যে বিষয়টা বলার চেষ্টা করেছেন যে এরা ভয়ানক,
আপনি বললেন নাই, আমি বলেছি, এবং ভয়ানক। এবং এই ভয়ানক শক্তি কিন্তু ইউনূসের ভিতরে থেকে, আশপাশে থেকে এমনভাবে আগ্রাসী তৎপরতা চালিয়েছিল, ইউনূসকে তারা এমন, মানে ইউনূস কিছুই না, বিষয়টা এরকমই ছিল। এবং সেখানে তাদের প্রভাবটাই সবচেয়ে বেশি ছিল প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। সেখান থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে, এবং সেই সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেহেতু ওই বড় ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন, আমি বিশ্বাস করি আপনি যে আশার আলোটা দেখছিলেন সেই আশার আলোটা পিছনের দিকে যাবে না, সামনের দিকে যাবে। এবং জনাব তারেক রহমান সাহেব যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে আপনার যে প্রত্যাশা, এই দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অবশ্যই সফলতা। এটা তো অল দি বেস্ট। এটা তো উনি যদি সাকসেসফুল হন তাহলে এইটা অখুশি না, আপনি তো প্রত্যাশা করছেন। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে আমি একটু ইন্টারাপ্ট করি, উনি যে কোথায় বললেন না যে আর জানমালের করে 173 দিন হরতাল করতে দেওয়া হবে না, একটু হার্শ কিন্তু তার টোনটা, আপনি খেয়াল করছেন? একটু হার্ড লাইন কিন্তু। তো এই যে আমি বলতেছি না, ধীরে ধীরে উনি সেটাও এটা একটু কম হয়েছে, 173 দিন বলছেন, হয়তো সামনের দিনে বলা, মানে এই কণ্ঠটা আরও হার্শ হবে, আরও হার্শ। যখন মানে সেটা মানে এটার অনেক রকমের ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে যে তিনি হয়তো বলতে চাইছেন যে এমন কিছু কাজ তারা করবেন যাতে আর কাউকে হরতাল করতে হবে না। আবার অন্যভাবে এটাও ঠিক যে হয়তো তিনি এটাই বলতে চাইছেন যে বিরোধীরা মাত্র শুরু হলো, এখন সূচনায় তারা রাজপথে নামার হুমকি ধমকি দিচ্ছে। সো এটার ব্যাপারে এক ধরনের আপনার এটা হচ্ছে এ গুড উইল এক্সপ্লানেশন। আপনি একটা সাদা মন থেকে আপনি করছেন। তা আমার মনটা এত সাদা না, একটু না অবশ্যই আপনার মন সাদা। আমরা একটু আমি ফাইনাল রাউন্ড এবং ক্লোজিং রিমার্কসের মধ্যেই যাই, জাস্ট 2 থেকে 3 মিনিট আপনার জন্য, তারপর ওনার জন্য প্লিজ শেষ করার জন্য আলোচনাটা। না, আমি আজকে 7 মার্চ সংবিধান থেকে বাদ দেওয়া হবে, এই যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলছেন, হ্যাঁ, মানে 7ই মার্চের বক্তৃতা ভাষণটা, এইটা নিয়ে বলতে চাইছিলাম, কিন্তু আলোচনা আপনি বলতে পারেন মিনিট 3 সময় একটু বলি। মিনিট 3 হবে না, তারপরেও দেখেন 27 মার্চ জিয়াউর রহমানের যে উদ্দীপনামূলক যে স্বাধীনতার ঘোষণা, এইটা সহ বাকি সব স্বাধীনতার পক্ষে যত কিছু ঘটছে আপ টু 16 ডিসেম্বর, সবই কিন্তু 7 মার্চের ভাষণের ফলো আপ, 7 মার্চের ভাষণের কন্টিনিউশন, 7 মার্চের ভাষণের। বাট আমি জাস্ট আপনার কাছে একাডেমিক ডিসকাশনের জন্য বুঝতে চাই যে এটা কি সংবিধানে খুব জরুরি কিনা 7ই মার্চের ভাষণ, কিংবা 27শে মার্চের ঘোষণা, বা 26শে মার্চের ঘোষণা, বা একদমই জরুরি না, এই জাতীয় বিষয়গুলো সংবিধানের মধ্যে খুব জরুরি কিনা? জরুরি না, আমি জরুরি বলছি না, কিন্তু যেহেতু আছে, সেহেতু যখন আপনি বাদ দিচ্ছেন তখন একটা ইন্টেনশন একটা বের করা যায়। 1 2 নম্বর, আমি শুনছি উনি নাকি বলছেন যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের যে ভাষণটা, সেটা নাকি ইনক্লুড করা হবে। তাহলে তো এটা আরও জটিল হয়ে গেল জিনিসটা, তাই না? যখন এটা 7ই মার্চের ভাষণ ইনক্লুড করছে, এটা টোটালি আননেসেসারি, এটার কোনো দরকার। সবই ইনক্লুশনটাও আননেসেসারি, এক্সক্লুশনটাও আননেসেসারি না, একেবারে আননেসেসারি, বা আপনি যদি মনে করেন যে সংবিধানে অপ্রয়োজনীয়, মানে প্রয়োজনীয় কিন্তু এগুলো সংবিধানের বিষয় না, সো আমরা অ্যাভয়েড করি। আমি শুনেন, আমি আমেরিকান কনস্টিটিউশনটা ওই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা পড়ার জন্য, যেখানে ফ্রিডম অফ স্পিচের কথা বলে, যেহেতু ওই যে প্রেস ফ্রিডম ডে ছিল না, আমি দেখতেছিলাম যে আমেরিকান কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা কী ছিল। তো ওইটা পড়তে গিয়ে আমি আমেরিকান কনস্টিটিউশন কতগুলি স্যালিয়েন্ট ফিচার আমি পড়লাম, মানে কত মেথডিক্যাল, ক্যাটাগরিক্যাল, এবং কোনো বাড়তি কথা নাই, এই নাই সেই নাই, হ্যাঁ, এত সুন্দর একটা কনস্টিটিউশন, হ্যাঁ, অথচ আমাদের যুক্তরাজ্যে তো লিখিত কনস্টিটিউশন নেই। হ্যাঁ, এখন দেখেন তো, ফলে এটা ঢোকানোর বা কী দরকার, এইটা প্রিয়াম্বলে আপনার কতগুলি জিনিস যেগুলো না হলেই নয়, হ্যাঁ, সেগুলি থাকতে পারে। এটাকে মাথা ভারী করা, এটাকে করে দরকার ছিল না। এবং এটা করতে গিয়ে হয়েছে কি, সবাই মনে করছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মনোপোলাইজ করছে, বঙ্গবন্ধুকে মনোপোলাইজ করছে। সো এক ধরনের ব্লেম কিন্তু আসছে, যেটা আওয়ামী লীগের বিপক্ষে। এটা সত্য তো, হ্যাঁ সত্য তো, এটা তো সত্য। এরা যেমন জুলাই নিয়ে বাণিজ্য করেছে, তারাও মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য করেছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ এটা প্রাইভেট প্রপার্টি, ওটার একটা প্রাইভেট পাবলিক প্রপার্টি, এটার একটা প্রাইভেট কোম্পানি, মানে এটা মনোপোলাইজ করছে, তাই না? যে কারণে
এইসব কারণে কিন্তু এই যে পতনটার এগুলি কিন্তু শর্ত ছিল। হ্যাঁ, আমি কিন্তু একটা টক শোতে বলছিলাম, লিখছিলাম যে এগুলি সব ভেঙে ফেলেন, মুছে ফেলেন, সব একটা থাকবে, সেটা হচ্ছে সাইগন সিটি যেমন হোচিমিন সিটি, আমেরিকার রাজধানী যেমন ওয়াশিংটন, ঢাকা সিটির নাম রাখেন মুজিব সিটি, বাকি কিচ্ছু থাকতে পারবে না, একটা কিছু থাকতে পারবে না। হ্যাঁ, তাই তাহলে একটা মানানসই হইতো। কিন্তু যেখানে এই হাজার আমাকে একটা ইন্টারেস্টিং শুনে, এটা আমি লোক সামলাতে পারতেছি না। এক ছেলে আমাকে একদিন বলতেছিল যে স্যার, হাজী করিমউদ্দিন বড় না বঙ্গবন্ধু বড়? তাই আমি বললাম কেন? বলে স্যার আমাদের এলাকায় কলেজের নাম হচ্ছে হাজী করিমউদ্দিন ডিগ্রি কলেজ, আর স্কুলের নাম হচ্ছে বঙ্গবন্ধু আদর্শ স্কুল। হ্যাঁ, তা তো স্যার হাজী করিমউদ্দিন বড়, কারণ কলেজ বড়। এই কাণ্ড ঘটছে। তো মিস্টার রহমতুল্লাহ, খুব ছোট্ট করে চেষ্টা। আলোচনার তো অনেকগুলো পার্টি থাকে, আমি আসলে নতুন কিছু প্রত্যাশার আলো দেখতে পাই, এবং আমি মনে করি যে এবারের বিরোধী দল সংসদে বিরোধিতা থাকবেই, এবং দায়িত্বশীল বিরোধী দল না থাকলে সেই সংসদ প্রাণবন্ত হয় না এবং গণতন্ত্রও সামনের দিকে এগোতে পারে না। সেক্ষেত্রে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সরকারি দলের দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এবং আমার মনে হয় যে প্রথম যে অধিবেশনটা, এই অধিবেশনটা তর্ক বিতর্ক সব কিছু মিলিয়ে একটি সফল অধিবেশনের সমাপ্তি হয়েছে। বিশেষ করে শেষের দিনে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঐতিহাসিক বক্তব্য, আমি বলবো এত চমৎকার বক্তব্য, এবং বিরোধী দলীয় নেতারও বক্তব্য আমি মনে করি যে অত্যন্ত প্রশংসনীয় বক্তব্য। যদি তারা এই ভিত্তিতে আগামী দিনের সরকারি বিরোধী দলের রাজনীতি চলে, বিরোধী দল শুধরিয়ে দেবে সরকারি দলকে, সরকারি দল ও বিরোধী দলকে অযথা কোনো চাপাচাপি করবেন না। এইভাবে একটি রাষ্ট্র কিন্তু এই দেশের সাধারণ মানুষ দেখতে চায়, এবং সেভাবে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদেরকে কেউ পিছিয়ে নিয়ে যেতে পারবে না বা পেছাতে পারবে না। কিন্তু মুখের কথা যদি আমরা বলি, যেটা মাহবুব অনেকবারই বলছিলেন যে বাস্তবতাটা ভিন্ন, সে বাস্তবতা চিন্তা করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সংবিধান সংক্রান্ত যে বিষয়টা বললেন, 7ই মার্চের বিষয়টি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান সাহেবের অনেকগুলো বক্তব্যের মধ্যে এটা একটা বিশেষ বক্তব্য, কিন্তু 7ই মার্চকে কেন্দ্র করে উনি যেটা বলেছেন সেটার সঙ্গে আমি দ্বিমত করি, যে 7ই মার্চের ওখান থেকেই যে স্বাধীনতার মূল ইয়েটা ওই পর্যন্ত টেনে গিয়ে, এই আলোচনা আমরা অন্য আরেকদিন অন্য সময় করব, সেই সময় আমাদের হাতে আর নেই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহবুব কামাল এবং মিস্টার আবুল হাসান মাহমুদ রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। সরকার 2.5 মাসের বেশি সময় পার হয়েছে, নতুন একটা সরকার, বহুদিন পর একটা নির্বাচিত সরকার। সো অনেকেই কিছুটা লিভারেজ দিতে চাইছেন, কিছুটা সহনীয় পর্যায়ে থাকতে চাইছেন সমালোচনা করবার ক্ষেত্রে, যেহেতু সরকারটা নির্বাচিত সরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে এই 2.5 মাসে কিছু গুড সাইন দেখা গেছে, কিছু ব্যাড সাইনও দেখা গেছে। আগলি সাইন এখন পর্যন্ত সেই অর্থে খুব একটা আলোচনার মধ্যে আসে না, যদিও বিরোধীরা কিছু কিছু ক্ষেত্রে বলেছেন যে সরকার বিচ্যুত হয়েছে তার অঙ্গীকার থেকে এবং জন আকাঙ্ক্ষার বিপরীতে একটা অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রীর কিছু কিছু ভূমিকা প্রশংসা, বেশ কিছু ভূমিকাই বা অবস্থানকে, আচরণকে প্রশংসা করছেন প্রায় সবাই। টিম নিয়ে অনেক রকমের সমালোচনা আছে, সমালোচনা থাকবেই, সেটাও স্বাভাবিক। ভুল আমরা সবাই করি, সরকারও ভুল করে, স্বীকার করে নিলে ভালো। অস্বীকারের প্রবণতাটা কখন কখন আমরা দেখতে পাই, যেটা ভালো লক্ষণ নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো দেশের, এমনকি পরিবারের প্রধানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান যদি ঠিক না থাকেন, 1 নম্বর ব্যক্তি, বাকিরা যতই ঠিক থাকুক না কেন সেটা চলে না। আবার বাকিরা যদি ঠিক থাকেন, বা অন্যভাবে যদি বলি যে প্রধান ঠিক আছেন, বাকিরা একেবারেই অকর্মণ্য এবং তারা ভালো নয়, সেক্ষেত্রে অত্যন্ত ডিফিকাল্ট। এবং এর মধ্যে ব্যালেন্স করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ব্যবস্থা, একটা ভালো ব্যবস্থা নিশ্চিত করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ইন্ডিপেন্ডেন্ট করা। এবং সেটা যদি করা যায়, যেগুলো গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে, তাহলে আসলে প্রধানমন্ত্রী বা তার পারিষদবর্গকে নিয়ে সমালোচনা করবার সুযোগ অনেক কমে আসবে। আমার মনে হয় যে তারা এটা বিবেচনায় নেবেন। বিশেষ করে আমাদের অতীত অভিজ্ঞতা খুব তিক্ত, এবং তার পরিণতি কি সেটাও আমরা দেখেছি যে সরকারের প্রশাসন যন্ত্রকে কীভাবে ব্যবহার করলে তার ফলাফল কী হয় সেটা
যারা ক্ষমতায় আছেন তাদের অজানা নয়। আমরা আশা করব সেগুলো তারা স্মরণ রাখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।